বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহে অধ্যয়নরত বিবিএ তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি গোলদার মোহাম্মদ মহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো, পরিবারের সাথে নিরাপদে অবস্থান করছো, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। আমরা সবাই জানি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বকে ঘরের মধ্যে বন্দী করে ফেলেছে। আমাদের প্রিয় মাতৃভূমি তার ব্যতিক্রম নয়। ফলে দীর্ঘদিন হলো তোমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রম বন্ধ আছে। তোমাদের এই দীর্ঘ ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার অনলাইন শ্রেণী কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমের আয়োজন। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আমি সুস্থ অবস্থায় এই কার্যক্রমে অংশগ্রহণ করে তোমাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এরকম মহতী উদ্যোগে আমাকে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়ের উপর একটি লেকচার পরিচালনা করেছি। আশা করছি সেই লেকচারটি তোমাদের কাজে লেগেছে। তোমরা সবাই সেই লেকচারটি দেখে প্রথম অধ্যায় সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। আমরা আজ আমাদের সেই ধারাবাহিকতায় দ্বিতীয় লেকচারটি পরিচালনা করব। আমরা আমাদের একটি চিত্রের মাধ্যমে ধারণা দিতে চাই আজকের আলোচনা সম্পর্কে। তোমরা একটি চার্ট দেখতে পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটি একটি কস্ট শিটের চিত্র, কস্ট স্টেটমেন্টও বলতে পারো। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়, অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপাসেস। এটি আমরা শুরুতে দেখে নিব যে আমাদের এই অধ্যায়ের সিলেবাসে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে। কস্ট অ্যান্ড কস্ট টার্মিনোলজি, কস্ট বিহেভিয়ার প্যাটার্নস, টাইপস অফ ইনভেন্টরি ইন ম্যানুফ্যাকচারিং, commonly used classifications of manufacturing costs, prime cost and conversion costs, a framework for cost accounting and cost management, calculating the cost of products, services and other cost objects। এই বিষয়গুলো আমাদের এই অধ্যায়ের অন্তর্ভুক্ত। আমরা এখন দেখে নিব এই অধ্যায়ে আলোচনা শেষে তোমরা কোন বিষয়গুলো সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করবে। ব্যয়ের উপাদানসমূহ, একক ব্যয় ও ব্যয় একক, পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্য, ব্যয় এবং খরচের মধ্যে পার্থক্য, পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয়ের মধ্যে পার্থক্য, উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার নিয়মাবলী এবং সেই সম্পর্কে গাণিতিক সমস্যা আমরা দেখব। আমরা প্রথমে যেটি দেখব সেটি হলো ব্যয়ের উপাদানসমূহ, এলিমেন্টস অফ কস্ট। ব্যয়কে
আমরা প্রধানত দুভাগে ভাগ করছি। একটি হলো প্রত্যক্ষ ব্যয়, ডিরেক্ট কস্ট, আরেকটি হলো পরোক্ষ ব্যয়, ইনডিরেক্ট কস্ট। এই ডিরেক্ট কস্টকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। একটি হলো প্রত্যক্ষ কাঁচামাল, উৎপাদনের সাথে জড়িত যে কাঁচামাল ব্যবহৃত হয় সেটিকে আমরা বলছি প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ শ্রম, একটি পণ্য উৎপাদনের সাথে সরাসরি যে শ্রম জড়িত, যে শ্রমিক সরাসরি জড়িত থেকে এই পণ্যটি উৎপাদন করে তার যে মজুরি, সেটিকে আমরা বলছি প্রত্যক্ষ শ্রম। আরেকটি হলো প্রত্যক্ষ খরচ, এর বাইরে যদি কোনো প্রত্যক্ষ খরচ থাকে সেটিকে আমরা বলছি প্রত্যক্ষ খরচ। আমাদের ব্যয়ের আরেকটি উপাদান হলো পরোক্ষ ব্যয়, ইনডিরেক্ট কস্ট। এটিকেও আমরা একইভাবে তিনটি ভাগে বিভক্ত করছি। কারখানা উপরিব্যয়, ফ্যাক্টরি ওভারহেড, যেটি কারখানার সাথে সরাসরি জড়িত। অফিস ও প্রশাসনিক খরচ, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান শুধুমাত্র কারখানার সাথেই জড়িত থাকে না, তার অফিস এবং প্রশাসনিক কিছু কার্যক্রম থাকে এবং তাদের যে অফিস এবং প্রশাসনিক যে বেতন মজুরি আছে, বেতন আছে, বিশেষ করে বেতন বা অফিসের যে অন্যান্য খরচ সমূহ আছে সেগুলোকে আমরা অফিস ও প্রশাসনিক খরচ বলছি। আরেকটি হলো বিক্রয় ও বন্টন খরচ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। পণ্যটি শুধু উৎপাদন করলেই হয় না, সেটি আমাদের বিক্রয়ের ব্যবস্থা করতে হয়, তার জন্য যে খরচ হয় সেটিকে আমরা বলছি বিক্রয় ও বন্টন খরচ। তাহলে আমরা দেখে নিলাম ব্যয়ের উপাদান সমূহ কি। এখন আমরা দেখব ব্যয় একক ও একক ব্যয়, কস্ট ইউনিট অ্যান্ড ইউনিট কস্ট। এই টার্ম দুটি শুনতে একই রকম মনে হলেও এটি আসলে দুটি আলাদা টার্ম। ব্যয় একক বলতে আমরা কি বুঝি সেটি আমরা দেখে নেই। ব্যয় একক হচ্ছে ব্যয় নির্ণয়ের জন্য পণ্য, সেবা বা সময়ের পরিমাণ পরিমাপের সুবিধাজনক একক। পণ্য বা সেবার ধরন অনুসারে ব্যয় একক স্থির করা হয়। যেমন কিলোগ্রাম আমরা ওজন নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি, কিলোমিটার দূরত্ব, ঘন্টা সময় নির্ণয়ের জন্য, এবং লিটার তরল পদার্থ পরিমাপের জন্য আমরা ব্যবহার করি। একক ব্যয় বা ইউনিট কস্ট হলো একক প্রতি ব্যয়, মানে হলো এক এককের মূল্য কত। মোট ব্যয়কে উৎপাদিত পণ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে একক প্রতি ব্যয় পাওয়া যায়। এখানে আমরা একটি উদাহরণ দিচ্ছি। 100টি পণ্য উৎপাদন করতে মোট ব্যয় যদি 2 লক্ষ টাকা হয়, তাহলে একক প্রতি ব্যয় 2 লক্ষ ভাগ 100 সমান 2000 টাকা। তাহলে এভাবে আমরা একক ব্যয় নির্ণয় করছি। তাহলে আশা করছি একক ব্যয় এবং ব্যয় একক দুটি টার্ম তোমাদের পরিষ্কার হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য, যেটি এই অধ্যায়ের সাথে সম্পর্কিত, সেগুলো দেখব। প্রথমটি হলো পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্য। তারপরে আছে ব্যয় এবং খরচের মধ্যে পার্থক্য, এবং পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয়ের মধ্যে পার্থক্য। আমরা এই তিনটি পার্থক্য একে একে এখন দেখে নিব। প্রথমে আসি পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন প্রোডাক্ট কস্ট অ্যান্ড পিরিয়ড কস্ট। আমরা এভাবে পার্থক্যের বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো পরীক্ষার খাতায় উপস্থাপন করব। পণ্য ব্যয় বলতে পণ্য ব্যয় সংশ্লিষ্ট একটি পণ্য উৎপাদনের সাথে পণ্য ব্যয় সরাসরি জড়িত। আর কালীন ব্যয় বা পিরিয়ড কস্ট বলতে এটি সময়ের সাথে জড়িত, একটি সময়কালের সাথে জড়িত। পণ্য ব্যয় মজুত পণ্যের মূল্যায়নের কাজে ব্যবহৃত হয়, কিন্তু কালীন ব্যয় পণ্য মজুদের অন্তর্ভুক্ত থাকে না। পণ্য ব্যয়ের ক্ষেত্রে আমরা বলছি সমাপনী মজুদের অন্তর্ভুক্ত থেকে পরবর্তী বছরে এই ব্যয়টি স্থানান্তরিত হয়, কিন্তু কালীন ব্যয় একটি নির্দিষ্ট বছরে শেষ হয়ে যায়, এটি পরবর্তী বছরে স্থানান্তরিত হয় না। পণ্য বিক্রি না হওয়া পর্যন্ত পণ্য ব্যয়টি সম্পদ হিসেবে পরিগণিত হয়, কিন্তু কালীন ব্যয় যেহেতু ব্যয় হিসেবে বিবেচিত, ফলে
এটি পরবর্তী বছরে স্থানান্তরিত হয় না। তাহলে আমরা প্রোডাক্ট কস্ট বা পণ্য ব্যয় এবং পিরিয়ড কস্ট বা কালীন ব্যয় এই দুটির মধ্যে পার্থক্য দেখে নিলাম। এখন আমরা দেখব ব্যয় এবং খরচের মধ্যে পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন কস্ট অ্যান্ড এক্সপেন্স। ব্যয় এবং খরচ দুইটি টার্ম একই রকম মনে হলেও দুটি আসলে ভিন্ন। বিশেষ করে হিসাব বিজ্ঞানে এটি আমরা ভিন্ন অর্থে ব্যবহার করি। ব্যয় বলতে আমরা বুঝি দ্রব্য বা সেবা সংগ্রহ করার সময় যে মূল্য প্রদান করা হয় তাই ব্যয়। খরচ বলতে আমরা বুঝি ব্যয়ের যে অংশ থেকে প্রাপ্ত সুবিধা একটি হিসাবকালেই নিঃশেষ হয়ে যায় তাই খরচ। ফলে ব্যয়ের একটি অংশকে আমরা খরচ বলছি। এজন্যে ব্যয়ের ধারণা ব্যাপক। এটি অতিবাহিত এবং অনতিবাহিত উভয় মূল্যেই অন্তর্ভুক্ত থাকে। আর খরচের বেলায় এটি তুলনামূলক এর আওতা ছোট। এটিতে শুধুমাত্র অতিবাহিত অংশই, ব্যয়ের যে অতিবাহিত অংশ সেটি উল্লেখ থাকে। সময়কালের ক্ষেত্রে বলছি, ব্যয়ের ক্ষেত্রে এক বা একাধিক সময়কাল জড়িত থাকে, কিন্তু খরচের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়কালের সাথে এটি জড়িত। উদ্বৃত্ত পথে ব্যয়কে সম্পদ হিসেবে দেখানো হয়, আর খরচ আয় বিবরণীতে আয়ের বিপরীতে সমন্বয় করা হয়। আমরা একটি উদাহরণ দেখতে পারি, অগ্রিম বীমা ব্যয়। এটি একাধিক বছরে আমাদেরকে সুবিধা দেয়, এজন্য এটিকে আমরা বলছি ব্যয়। কিন্তু প্রতি বছর এই অগ্রিম বীমার একটি নির্দিষ্ট অংশ সমন্বয় করা হয়। যে অংশটি সমন্বয় করা হয় সেই অংশটিকে আমরা বলছি খরচ। তাহলে ব্যয় এবং খরচের মধ্যে আশা করি একটি পরিষ্কার ধারণা তোমরা লাভ করেছো। এখন আমরা চলে যাব আমাদের আরেকটি পার্থক্য, পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয়ের মধ্যে পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট। এখন আমরা আমাদের পরিবর্তনশীল ব্যয় বলতে এ ব্যয়ের মোট পরিমাণ পরিবর্তনশীল, আর স্থির ব্যয়ের ক্ষেত্রে এ ব্যয়ের মোট পরিমাণ স্থির। পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে একক প্রতি ব্যয় স্থির, কিন্তু স্থির ব্যয়ের ক্ষেত্রে একক প্রতি ব্যয় পরিবর্তনশীল। শুনতে একটু ভিন্ন লাগলেও ব্যাপারটা কিন্তু এমনই। সংশ্লিষ্টতার কথা যদি বলি, তাহলে উৎপাদনের পরিমাণের সাথে সংশ্লিষ্ট পরিবর্তনশীল ব্যয়, আর স্থির ব্যয় নির্দিষ্ট সময়কালের সাথে সংশ্লিষ্ট। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা এটি দেখতে পারি যে একটি কলম, সেটিতে যদি আমরা ধরে নেই একটি মার্কার পেন, সেটিতে যদি আমরা ধরে নেই যে 20 টাকার প্লাস্টিক ব্যবহৃত হয়, তাহলে একটি মার্কার পেনের জন্য যদি 20 টাকার প্লাস্টিক ব্যবহৃত হয়, তাহলে দুইটি মার্কার পেনের জন্য 40 টাকার প্লাস্টিক ব্যবহৃত হবে, তিনটি মার্কার পেনের জন্য 60 টাকার প্লাস্টিক ব্যবহৃত হবে। ফলে পরিবর্তনশীল ব্যয়টি কিন্তু যত ইউনিট পরিবর্তন হচ্ছে, যত ইউনিট বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে পরিবর্তনশীল ব্যয়টাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু স্থির ব্যয়ের উদাহরণ যদি আমরা বলি, তাহলে এই মার্কার পেনটি যে কারখানায় তৈরি হচ্ছে, সেই কারখানার যে ভাড়া আছে, সেই ভাড়াটাকে আমরা বলছি স্থির ব্যয়। ধরে নেই সেই ভাড়াটি 30,000 টাকা, এক মাসে এই ভাড়া 30,000 টাকা। তাহলে এক মাসে আমরা যত পণ্য এই কারখানা থেকে উৎপাদন করব, তার জন্য আমাদের 30,000 টাকাই বহন করতে হবে। যদি আমরা 1 ইউনিট পণ্যও উৎপাদন করতে না পারি, তাহলেও কারখানার ভাড়া হিসেবে আমাদের 30,000 টাকা বহন করতে হবে। এজন্য এই ব্যয়কে আমরা বলছি স্থির। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, একক প্রতি ব্যয়, পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে একক প্রতি ব্যয় কিভাবে স্থির? আমি যে এক্সাম্পলটি বললাম, যেমন একটি মার্কার পেনে যদি 20 টাকার প্লাস্টিক ব্যবহৃত হয়, তাহলে দুইটি মার্কার পেনে 40 টাকার প্লাস্টিক, তিনটি মার্কার পেনে 60 টাকার প্লাস্টিক, এভাবে কিন্তু ক্রমান্বয়ে পরিবর্তনশীল ব্যয়টি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করো, প্রথম মার্কার পেনটির জন্য 20 টাকার প্লাস্টিক ব্যবহৃত হয়েছে, দ্বিতীয় মার্কার পেনটির জন্যও কিন্তু 20 টাকার প্লাস্টিকই ব্যবহৃত হয়েছে।
দুই 20 টাকা মিলে 40 টাকা, তৃতীয় মার্কার পেনের জন্যও 20 টাকার প্লাস্টিকই ব্যবহৃত হয়েছে। তার মানে একক প্রতি ব্যয়, পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রেই 20 টাকা, এটি কিন্তু স্থির। অন্যদিকে আমরা ফিক্সড কস্ট বা স্থির ব্যয়ের ক্ষেত্রে যদি আমাদের উদাহরণটা লক্ষ্য করি, তাহলে আমাদের 30,000 টাকা প্রতি মাসের ভাড়া। আমরা যদি 1 একক পণ্য উৎপাদন করি, তাহলে সেই 1 একক পণ্যের ফিক্সড কস্ট হবে 30,000 টাকা। আমরা যদি 1000 একক পণ্য উৎপাদন করি, তাহলে 1000 এককের জন্য আমাদের ফিক্সড কস্ট হবে 30,000 টাকা, অর্থাৎ 1 এককের জন্য হবে 30,000 ভাগ 1000 মানে 30 টাকা। আমরা যদি 30,000 পণ্য উৎপাদন করি, তাহলে কিন্তু আমাদের 1 এককের স্থির ব্যয় হবে 1 টাকা। তাহলে স্থির ব্যয় কিন্তু উৎপাদনের সাথে সাথে পরিবর্তনশীল, তার মানে এটি একক প্রতি পরিবর্তনশীল। তাহলে আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটি চিত্র দেখব। আমাদের পরিবর্তনশীল ব্যয় একটি চিত্র আমরা এখানে প্রকাশ করেছি। আমি কার্সরের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে একটি তীর কোনাকুনি উঠে গেছে, একটি কোণ তৈরি করছে। এখানে এই কোণটি আমাদের পরিবর্তনশীল ব্যয়। এটি যত উপরের দিকে উঠছে তত কিন্তু প্রসারিত হচ্ছে। তার মানে আমাদের যত ইউনিট উৎপাদন বৃদ্ধি পাবে, পরিবর্তনশীল ব্যয় সমান হারে বৃদ্ধি পাবে। একইভাবে আমরা যদি আরেকটা চিত্র দেখি, তাহলে স্থির ব্যয়ের ক্ষেত্রে আমরা চিত্রটি দেখছি। দেখো, এক্স অক্ষের ক্ষেত্রে আমরা যদি কার্সর দিয়ে দেখানোর চেষ্টা করি যে এক্স অক্ষ হলো এটি। এই এক্স অক্ষের সাথে সমান্তরালভাবে ফিক্সড কস্টটা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে। এটি সর্বক্ষেত্রেই সমান। আমাদের 0 ইউনিটের ক্ষেত্রে সমান। আমাদের যদি 5000 ইউনিট হয় এখানে, তাহলে 5000 ইউনিটের ক্ষেত্রেও কিন্তু একই রকম। তার মানে হলো যে আমাদের স্থির ব্যয়টি সবসময় স্থির, এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু স্থির থাকে। তাহলে আশা করি পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় সম্পর্কে তোমরা একটি পরিষ্কার ধারণা পেয়েছো। এখন আমরা চলে যাব আমাদের উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার নিয়মাবলী, রুলস অফ প্রিপেয়ারিং কস্ট শিট অর কস্ট স্টেটমেন্ট। এখানে বলে রাখি যে আমরা যে কস্ট শিটটি এখন দেখছি সেটি আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতিতে তৈরিকৃত। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে যেটিকে আমরা বলি ব্রিটিশ পদ্ধতি, কিন্তু আমরা এখন আধুনিক পদ্ধতিটাই অনুসরণ করা হয়। ফলে আজকে আমরা আধুনিক পদ্ধতিতে কস্ট শিট তৈরি করা শিখব। এখানে দেখো, আমরা কস্ট শিটে প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল থেকে শুরু করে আমরা প্রাইম কস্ট পর্যন্ত ক্যালকুলেট করেছি। আমরা একে একে দেখে নিব যে এখানে কি কি উপাদান আছে এবং এটি আমরা কিভাবে ক্যালকুলেট করব। আমরা প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়ালের হিসাবটা করব। এখানে ডিরেক্ট ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের বছরের শুরুতে আমাদের হাতে যে পরিমাণ ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে সেটিকে আমরা বলি ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস। সেটির সাথে এই বছর আমরা যে পরিমাণ র ম্যাটেরিয়াল ক্রয় করব সেটিকে আমরা যোগ করব। কিন্তু ক্রয়ের সাথে আরও কিছু উপাদান থাকে, যেমন র ম্যাটেরিয়াল ক্রয়ের সাথে তার পরিবহন খরচ। অনেক সময় র ম্যাটেরিয়াল ক্রয়ের সাথে সেটি ডিসকাউন্ট পাওয়া যায় কিছু, কখনো কখনো কিছু অংশ রিটার্ন দেওয়া হয়। তো এইগুলো সমন্বয় করার পর আমরা নেট পারচেজ অফ র ম্যাটেরিয়াল সেটি ক্যালকুলেট করব। সেটি ক্যালকুলেট করার পর আমাদের নেট পারচেজ অফ র ম্যাটেরিয়াল মানে এই বছর আমাদের নেট কত টাকা র ম্যাটেরিয়াল পারচেজ করা হয়েছে সেটি আমরা যোগ করব আমাদের ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালসের সাথে। ফলে আমরা যেটি পাবো সেটি হলো কস্ট অফ র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ, যে কত টাকার র ম্যাটেরিয়াল আমাদের হাতে এখন ব্যবহার উপযোগী আছে। সেখান থেকে আমরা এই বছর যত টাকা র ম্যাটেরিয়াল ব্যবহার হয়নি সেটিকে বাদ দিয়ে দিব। এখানে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো যে আমরা যে আইটেমগুলো বাদ দিচ্ছি সেগুলোকে আমরা ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি। ব্র্যাকেট মানে হলো এটি
বাদ দিয়ে দেওয়া, লেস করে দেওয়া। তাহলে আমরা কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ এই যোগফলটি থেকে আমরা বাদ দিয়ে দিব ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। বাদ দেওয়ার পরে আমরা যেটি পাবো সেটিকে আমরা বলছি কস্ট অফ র মেটেরিয়াল ইউজড অর কনজিউমড। তাহলে আমরা পেয়ে গেলাম এই বছর আমাদের উৎপাদন কাজে কত টাকার র মেটেরিয়াল ব্যবহৃত হয়েছে। তার সাথে আমরা যোগ করব ডিরেক্ট ওয়েজেস অথবা ডিরেক্ট লেবার, যে নামেই থাকুক, এবং ডিরেক্ট আদার এক্সপেন্সেস। এই তিনটে ডিরেক্ট এক্সপেন্স আমরা একসাথে যোগ করব। একটি হলো র মেটেরিয়াল, একটি হলো লেবার, এবং একটি হলো ডিরেক্ট আদার এক্সপেন্সেস, যেটি আমরা ব্যয়ের উপাদানের মধ্যে দেখেছি। এটিকে আমরা বলি প্রত্যক্ষ ব্যয় বা ডিরেক্ট এক্সপেন্স। এই তিনটি উপাদান যোগ করার পর আমরা যেটি পাবো সেটিকে আমরা বলছি প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে এখন আমরা যোগ করব টোটাল ফ্যাক্টরি ওভারহেড। তোমরা নিশ্চয়ই এখানে লক্ষ্য করছো ওভারহেড শব্দটা আমরা আলাদা কালি দিয়ে লিখেছি। এখানে ওভারহেড এর মানে হলো পরোক্ষ ব্যয়, ফ্যাক্টরির সাথে জড়িত যে ব্যয়গুলো, যেটি উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত না কিন্তু উৎপাদনের ফ্যাক্টরির সাথে জড়িত, সেই ধরনের খরচগুলোকে আমরা বলছি ফ্যাক্টরি ওভারহেড। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি উপাদান থাকতে পারে। তার একটা চার্ট আমরা দেখি, যেমন ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ফ্যাক্টরি রেন্ট, পাওয়ার অ্যান্ড ফুয়েল, রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফোরম্যান স্যালারি। এই সবগুলো আইটেম ফ্যাক্টরির সাথে সরাসরি জড়িত, এজন্যে এগুলোকে আমরা বলছি ফ্যাক্টরি ওভারহেড, এবং এই সবগুলো যোগফলকে আমরা বলছি টোটাল ফ্যাক্টরি ওভারহেড অথবা টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমরা প্রাইম কস্টের সাথে এই টোটাল ফ্যাক্টরি ওভারহেড যোগ করব, তাহলে আমরা যেটি পাবো সেটি হলো টোটাল ফ্যাক্টরি কস্ট। টার্মগুলো কিন্তু তোমাদের সতর্কভাবে প্রয়োগ করতে হবে। টোটাল ফ্যাক্টরি কস্টের আরেকটি নাম ওয়ার্ক কস্ট, এর আরও একটি নাম আছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে এখন আমরা যোগ করব বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, WIP। এখন ওয়ার্ক ইন প্রোগ্রেস বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি সেটি আমরা একটু দেখি। ওয়ার্ক ইন প্রোগ্রেস হলো একটি পণ্য হয়তোবা কিছু অংশ সম্পন্ন হয়েছে কিন্তু পূর্ণাঙ্গভাবে এটি কমপ্লিট হয়নি, সম্পন্ন হয়নি, এই ধরনের পণ্যকে আমরা বলছি ওয়ার্ক ইন প্রোগ্রেস, যেটি সেমি ফিনিশড গুডস, যে এটি এখনো কিছু অংশ কমপ্লিট হতে বাকি আছে। যেমন আমরা গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে বলতে পারি একটি শার্ট তৈরি হয়েছে কিন্তু সেটিতে হাতা লাগানো হয়েছে, বোতাম লাগানো হয়েছে, কিন্তু শুধুমাত্র কলার লাগানো হয়নি। তাহলে এই শার্টটিকে আমরা বলতে পারি ওয়ার্ক ইন প্রোগ্রেস বা সেমি ফিনিশড গুডস। তাহলে আমাদের যে চলতি বছরের শুরুতে বা বিগত বছরের শেষে আমাদের হাতে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস রয়ে গেছিল সেটি আমরা টোটাল ফ্যাক্টরি কস্টের সাথে যোগ করব। যোগ করার পরে যেটি পাওয়া যাবে সেখান থেকে আমরা এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বা এই বছর যে ওয়ার্ক ইন প্রোগ্রেস আমাদের হাতে রয়ে গেছে সেটি আমরা বাদ দিব। সাথে সাথে আমরা আরেকটি টার্ম বাদ দিব, সেল অফ স্ক্র্যাপ, ফিনিশড গুডসের স্ক্র্যাপ। যেটি স্ক্র্যাপ বলতে আমরা বুঝি যে সেটি ফিনিশড গুডস হয়েছে ঠিকই কিন্তু সেটি হয়তো নষ্ট হয়ে গিয়েছে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বিস্কিট ফ্যাক্টরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিস্কিট ভেঙে যায়, এই ভাঙা বিস্কিটটা কিন্তু আমরা সরাসরি ফিনিশ গুডস হিসেবে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করি না, তাহলে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়। সেক্ষেত্রে এই বিস্কিটটা আলাদা করে ফেলে স্ক্র্যাপ হিসেবে কেজি দরে সেটি বিক্রি করে দেওয়া হয়। ফলে এটি কিন্তু বিস্কিটের পূর্ণ যে মূল্য সেটি পাচ্ছে না। তাহলে এই যে বিস্কিটটা আমরা ভাঙা বিস্কিটটা বিক্রি করে দিলাম, এটাকে আমরা বলছি সেল অফ স্ক্র্যাপ। তাহলে সেল অফ স্ক্র্যাপ থেকে যদি আমাদের কোনো টাকা আসে সেটি কিন্তু আমরা এই স্টেজে বাদ দিয়ে দিব।
বাদ দেওয়ার পর আমরা পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বলতে আমরা বুঝি আমাদের চলতি বছরে টোটাল যত টাকার পণ্য উৎপাদিত হয়েছে তার খরচ কত। সেই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডের সাথে আমরা আমাদের গুদামে বিগত বছরের শেষে বা এই বছরের শুরুতে যে ফিনিশ গুডস হাতে ছিল সেটিকে আমরা বলছি বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, সেটি আমরা যোগ করব। যোগ করার পর আমরা যেটি পাবো সেটিকে আমরা বলছি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। সেখান থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস সেটি বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর আমাদের হাতে যেটি থাকবে সেটিকে আমরা বলছি কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় হলো আমাদের এই বছর যত টাকার পণ্য বিক্রি হয়েছে তার জন্য আমাদের কত টাকা ব্যয় হয়েছে সেটিকে আমরা বলি বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল থেকে শুরু করে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত এই পুরা যে বিবরণীটা এটিকে আমরা বলছি উৎপাদন ব্যয় বিবরণী বা কস্ট শিট। তাহলে এক নজরে আমরা একবারে পুরা কস্ট শিটটা দেখে নেই যে আমরা আমাদের প্রথমে যেটি করব সেটি হলো কস্ট অফ র ম্যাটেরিয়াল কনজিউমড, সেটি আমরা ক্যালকুলেট করব। তার সাথে ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট আদার এক্সপেন্সেস যোগ করব। করলে আমরা যেটি পাবো সেটি হলো প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে টোটাল ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমরা পাবো টোটাল ফ্যাক্টরি কস্ট। টোটাল ফ্যাক্টরি কস্টের সাথে আমরা যোগ করব বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং বাদ দিব এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। আরেকটি টার্ম আমরা বাদ দিব সেল অফ স্ক্র্যাপ। এই দুটি টার্ম বাদ দেওয়ার পর আমরা যেটি পাবো সেটিকে আমরা বলছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। সেই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এর সাথে আমরা বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস সেটি যোগ করব। তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। সেখান থেকে আমরা বাদ দিব এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। এই পুরো স্টেটমেন্টটাকে আমরা বলছি উৎপাদন ব্যয় বিবরণী বা কস্ট শিট। এখন আমরা একটি উদাহরণ দেখব যেখানে আমরা প্রথম এই অংশে দেখছি যে আমাদের কিছু আইটেম দেওয়া আছে এবং তার টাকার পরিমাণটা পাশাপাশি দেওয়া আছে। এখানে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল দেওয়া আছে, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল পারচেজড, ক্যারেজ ইনভলভড, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, পারচেজ ডিসকাউন্ট, ডিরেক্ট ওয়েজেস, আদার ডিরেক্ট এক্সপেন্সেস। এই আইটেমগুলো আমাদের দেওয়া আছে। এটি মূলত প্রাইম কস্টের সাথে সরাসরি জড়িত। আমরা আরও কিছু আইটেম দেখব, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ফ্যাক্টরি রেন্ট, পাওয়ার অ্যান্ড ফুয়েল, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফোরম্যান স্যালারি, বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, সেল অফ স্ক্র্যাপ, বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। এই আইটেমগুলো আমাদের দেওয়া আছে। আমাদের এইখান থেকে রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রিপেয়ার এ কস্ট শিট। আমাদের একটি কস্ট শিট, পূর্ণাঙ্গ কস্ট শিট তৈরি করে দেখতে হবে যে আমাদের কস্ট অফ গুডস সোল্ড কত দাঁড়ায়। তাহলে আমরা এখন দেখি যে আমাদের কস্ট শিটটা কেমন হবে। দেখো, প্রথমে আমরা ক্যালকুলেট করব আমাদের র মেটেরিয়াল কনজিউমড। সেক্ষেত্রে আমাদের সূত্র অনুসারে প্রথমে আমাদের ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস 2000 টাকা, তার সাথে আমরা যোগ করব পারচেজ অফ র মেটেরিয়াল 12,000, ক্যারেজ ইনওয়ার্ড আছে 1000, মিলে হলো 13,000। সেখান থেকে আমরা বাদ দিয়ে দিব পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স 500, পারচেজ ডিসকাউন্ট 300 টাকা, মোট 800 টাকা বাদ দিয়ে দিলে আমাদের হাতে থাকে নেট পারচেজ 12,200 টাকা। আমরা এই নেট পারচেজ যোগ করব ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 2000 টাকার সাথে। তাহলে আমাদের কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ 14,200 টাকা দাঁড়াবে। এই 14,200 টাকা থেকে আমরা ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 1,500 টাকা সেটি বাদ দিয়ে দিব। তাহলে আমাদের হাতে থাকবে 12,700 টাকা। এই 12,700 টাকাকে আমরা বলছি কস্ট অফ র মেটেরিয়াল কনজিউমড। তার সাথে আমরা যোগ করব ডিরেক্ট ওয়েজেস,
32,000 টাকা, ডিরেক্ট আদার এক্সপেন্সেস 15,500 টাকা। তাহলে এই তিনটি ডিরেক্ট কস্ট একসাথে যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় 60,200 টাকা। এই প্রাইম কস্টের সাথে এখন আমরা যোগ করব আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড। সেই টোটাল ফ্যাক্টরি ওভারহেডের উপাদানগুলো আমরা দেখেছিলাম: ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ফ্যাক্টরি রেন্ট, পাওয়ার অ্যান্ড ফুয়েল, রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফোরম্যান স্যালারি। এই সবগুলো আইটেম যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড দাঁড়ায় 55,200 টাকা। এই যে 55,200 টাকা, এই টোটাল ফ্যাক্টরি ওভারহেড, এই কাজটি কিন্তু আমরা ওয়ার্কিংসের মধ্যে করে 55,200 টাকা আলাদা করে বের করে রাখতে পারি। এই 55,200 টাকা টোটাল ফ্যাক্টরি ওভারহেড, সেটি আমরা যোগ করব প্রাইম কস্টের সাথে এবং আমরা পাবো টোটাল ফ্যাক্টরি কস্ট 1,15,400 টাকা। টোটাল ফ্যাক্টরি কস্ট আমাদের 1,15,400 টাকা পাওয়ার পর তার সাথে আমরা এখন বাকি ওয়ার্ক ইন প্রোগ্রেস সমন্বয় করব। আমরা বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ করব 3,000 টাকা, তাহলে দাঁড়াবে 1,18,400। এখান থেকে আমরা বাদ দিব এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস 2,400 টাকা এবং আমরা সেল অফ স্ক্র্যাপ 1,000 টাকা, এই দুইটি আইটেম বাদ দিব। তাহলে আমাদের হাতে থাকবে 1,15,000 টাকা, যেটিকে আমরা বলছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এটির আরেকটি নাম হলো কস্ট অফ প্রোডাকশন। এই কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা যোগ করব বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস 4,000 টাকা। যোগ করার পর আমাদের হাতে থাকে 1,19,000 টাকা, এটিকে আমরা বলছি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে আমরা বাদ দিব এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, যেটি আমাদের হাতে অবিক্রিত অবস্থায় যে পণ্যটি রয়ে গেছে 7,000 টাকা। সেটি বাদ দেওয়ার পর এই বছর আমাদের যে পণ্যটি বিক্রি হয়েছে তার খরচ আমরা পেয়ে গেলাম কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় 1,12,000 টাকা। তাহলে আশা করি তোমরা কস্ট শিট কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটির একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছো। আমরা এটিকে যদি পূর্ণাঙ্গভাবে দেখি তাহলে এইভাবে দেখতে পারি যে আমাদের প্রাইম কস্ট 60,200 টাকা, তারপর আমাদের ফ্যাক্টরি কস্ট দাঁড়ালো 1,15,400 টাকা, আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড 1,15,000 টাকা এবং সর্বশেষ আমরা পেয়ে গেলাম কস্ট অফ গুডস সোল্ড 1,12,000 টাকা। তাহলে আশা করছি যে তোমরা একটি পূর্ণাঙ্গ ধারণা কস্ট শিট সম্পর্কে পেয়েছো। তাহলে এভাবে তোমাদের বইয়ে অন্য যে কস্ট শিটের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। এটি আমরা বলছি আধুনিক পদ্ধতি, আমরা আধুনিক পদ্ধতিটাই এখন অনুসরণ করে থাকি, এজন্য আমরা আধুনিক পদ্ধতিটা তোমাদেরকে দেখালাম। এখন আমরা দেখব আমাদের বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরির নিয়মাবলী। আমরা তো এতক্ষণ কস্ট শিট দেখলাম, এখন আমরা দেখব যে আমাদের নেট ইনকাম আমরা কিভাবে বের করি। আমাদের কস্ট শিট থেকে আমরা পেলাম কস্ট অফ গুডস সোল্ড, তার মানে এই বছরে যত টাকার পণ্য বিক্রি হয়েছে তার পিছনে আমাদের কত টাকা ব্যয় হয়েছে। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত ইনকাম স্টেটমেন্ট তৈরি না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারবো না যে আমাদের কত টাকা আয় হয়েছে। এবং আয়ের ক্ষেত্রে তোমরা জানো গ্রস প্রফিট, নেট প্রফিট এবং নেট প্রফিট আফটার ট্যাক্স, এরকম বিভিন্ন টার্ম আছে। আমরা নেট প্রফিট আফটার ট্যাক্স যখন পাবো তখন আমরা বুঝতে পারবো নেট আমাদের কত টাকা আয় হয়েছে। তাহলে আমরা দেখে নেই একটি মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়, তার নিয়মাবলী কি। এখানে দেখে নাও, আমরা একইভাবে সলভ করে দেখাচ্ছি। সেলস রেভিনিউ, সেলস রেভিনিউ এর মধ্যে প্রথমেই যে টার্মটি আসে সেটি হলো গ্রোস সেলস। গ্রোস সেলস মানে আমাদের টোটাল কত টাকার সেল হয়েছে সেটিকে আমরা বলছি গ্রোস সেল। এই গ্রোস সেলস থেকে আমরা দুটি টার্ম বাদ দিব, একটি হলো সেলস রিটার্ন, যদি থাকে তাহলে সেলস রিটার্ন বাদ দিব, আর একটি হলো সেলস ডিসকাউন্ট, আমরা যদি সেলের উপর ডিসকাউন্ট দিয়ে থাকি তাহলে সেটি বাদ দিব। এই দুটি আইটেম বাদ দেওয়ার পর আমাদের হাতে থাকে নেট সেলস। এই বছর আমাদের নেট
কত টাকার পণ্য সেল হয়েছে। এখন সেখান থেকে আমরা আমাদের যে কস্ট অফ গুডস সোল্ড, যেটি আমরা কস্ট স্টেটমেন্ট থেকে পেয়েছি, সেটি বাদ দিব। তাহলে আমাদের সেলের মধ্যে মূলত দুটি উপাদান থাকে, একটি হলো আমাদের কস্ট আর একটি হলো প্রফিট। তাহলে সেল থেকে যদি আমরা কস্ট বাদ দিয়ে দেই তাহলে আমাদের হাতে যেটি থাকবে সেটি হলো প্রফিট। সেটিকে আমরা বলছি গ্রোস প্রফিট। এটির আরেকটি নাম হলো গ্রোস মার্জিন। তাহলে গ্রোস মার্জিন আমরা পেয়ে গেলাম। এই গ্রোস মার্জিন থেকে আমরা এখন বাদ দিব অপারেটিং এক্সপেন্সেস। এটির আরেকটি নাম হলো কমার্শিয়াল এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স বা কমার্শিয়াল এক্সপেন্সের মধ্যে দুটি উপাদান থাকে, একটি হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আরেকটি হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এই দুটি উপাদানকে আমরা যোগ করে টোটাল অপারেটিং এক্সপেন্স, এই টোটাল অপারেটিং এক্সপেন্সকে আমরা বাদ দিব আমাদের গ্রোস প্রফিট থেকে। তাহলে গ্রোস প্রফিট থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর আমাদের হাতে যেটি আসবে সেটি হলো ইনকাম ফ্রম অপারেশন বা নেট প্রফিট ফ্রম অপারেশন। মানে আমাদের বিজনেস থেকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করি সেই প্রোডাক্টের বিজনেস থেকে আমাদের কত টাকা আয় হয়েছে সেটিকে আমরা বলছি ইনকাম ফ্রম অপারেশন। এছাড়াও আমাদের অন্য আরো ইনভেস্টমেন্ট থাকতে পারে, সেখান থেকেও আমাদের আয় হতে পারে, সেটিকে আমরা নন অপারেটিং ইনকাম বলছি। যেমন ডিভিডেন্ড ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, এগুলোকে আমরা নন অপারেটিং ইনকাম বলছি। আমাদের অপারেটিং ইনকাম পাওয়ার পর ইনকাম ফ্রম অপারেশনের সাথে আমরা নন অপারেটিং ইনকামগুলো এই ধাপে যোগ করব। এবং আমাদের যদি নন অপারেটিং এক্সপেন্স থাকে, যেটি আমাদের বিজনেসের সাথে সরাসরি জড়িত না হয়ে পাশাপাশি আমাদের অন্য জায়গায় যদি কোনো খরচ থাকে, যেমন আমার যদি ব্যাংক লোন থাকে সেখানে ইন্টারেস্ট এক্সপেন্স হতে পারে, লস অন সেল অফ অ্যাসেট, কোনো অ্যাসেট সেল করে দেওয়ার ফলে যদি কোনো লস হয়ে থাকে, এই ধরনের খরচগুলোকে আমরা বলছি নন অপারেটিং এক্সপেন্স। তাহলে নন অপারেটিং ইনকামগুলোকে আমরা যোগ করব এবং নন অপারেটিং এক্সপেন্সগুলোকে আমরা যথারীতি বাদ দিব। বাদ দেওয়ার পর আমরা যেটি পাবো সেটিকে আমরা বলছি নেট প্রফিট বিফোর ট্যাক্স। তার মানে আমরা প্রফিট ঠিকই পেয়েছি, কিন্তু এর মধ্যে এখনো ট্যাক্স রয়ে গেছে। এখান থেকে আমরা ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে দিব। ইনকাম ট্যাক্সটা বাদ দেওয়ার পর আমরা পাবো নেট ইনকাম আফটার ট্যাক্স। এই নেট ইনকাম আফটার ট্যাক্সই হলো মূলত আমাদের নেট ইনকাম। আমাদের সব পক্ষের খরচগুলো বাদ দেওয়ার পর মালিকের জন্য যে অংশটি রয়ে যায় সেটিকে আমরা বলছি নেট ইনকাম আফটার ট্যাক্স। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি দেখতে পারি। এখানে দেখো, গ্রোস সেল দেওয়া আছে 3,22,000 টাকা, সেলস রিটার্ন দেওয়া আছে 8,000 টাকা, সেলস ডিসকাউন্ট 2,000, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 33,000। আমাদের কস্ট অফ গুডস সোল্ড আমরা ভিন্ন কালি দিয়ে দেখিয়েছি, কারণ এটি আমরা কস্ট শিট থেকে পেয়েছি 1,12,000 টাকা। ইন্টারেস্ট ইনকাম 5,000, লস অন সেল অফ অ্যাসেট 2,000 এবং ইনকাম ট্যাক্স 12,000। আমাদের এখান থেকে যেটি রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রিপেয়ার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা একটি ইনকাম স্টেটমেন্ট করে এখন দেখব যে আমাদের এটি কেমন দাঁড়ায়। আমরা যদি এটিকে আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে, আমাদের ফরম্যাটের মধ্যে ফেলে দেই তাহলে দাঁড়ায় এমন: গ্রোস সেলস 3,22,000, সেখান থেকে আমরা বাদ দিব সেলস রিটার্ন এবং সেলস ডিসকাউন্ট মিলে 10,000 টাকা। তাহলে 3,22,000 থেকে আমরা 10,000 টাকা বাদ দেওয়ার পর আমাদের হাতে 3,12,000 টাকা, যেটিকে আমরা বলছি নেট সেলস। এই 3,12,000 টাকা থেকে এখন আমাদের কস্ট অফ গুডস সোল্ড 1,12,000 টাকা বাদ দিব। তাহলে আমাদের 2 লক্ষ টাকা হাতে থাকবে, যেটিকে আমরা বলছি গ্রোস প্রফিট বা গ্রোস মার্জিন, 2 লক্ষ টাকা। সেই গ্রোস মার্জিন থেকে আমাদের অপারেটিং এক্সপেন্স দুটি, একটি হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000 টাকা, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 33,000 টাকা। এই 50,000 এবং 33,000 যোগ করলে 83,000 টাকা আমরা এখন 2 লক্ষ টাকা থেকে বাদ দিব। তাহলে 2 লক্ষ টাকা থেকে 83,000 টাকা বাদ দেওয়ার পর আমাদের হাতে থাকে
1,17,000 টাকা, যেটিকে আমরা বলছি ইনকাম ফ্রম অপারেশন অথবা নেট প্রফিট ফ্রম অপারেশন। এখান থেকে এখন আমরা নন অপারেটিং ইনকাম এবং এক্সপেন্সগুলো সমন্বয় করব। প্রথমেই নন অপারেটিং ইনকাম, সেটি আমরা যোগ করব। ইন্টারেস্ট ইনকামকে আমরা বলছি নন অপারেটিং ইনকাম, সেটি 5,000 টাকা, সেটি আমরা যোগ করব। এবং লস অন সেল অফ অ্যাসেট 2,000 টাকা, এটিকে আমরা বলছি নন অপারেটিং এক্সপেন্স। তাহলে এই দুইটি আইটেম সমন্বয় করার পর আমাদের নেট ইনকাম বিফোর ট্যাক্স 1,20,000 টাকা আমাদের হাতে থাকলো। যেহেতু এটি বিফোর ট্যাক্স, তার মানে এখান থেকে আমাদের সরকারের যে অংশ, রেভিনিউ ডিপার্টমেন্টের অংশ ট্যাক্স, সেটি কিন্তু রয়ে গেছে। 12,000 টাকা ইনকাম ট্যাক্স বলা ছিল, সেটি আমরা এখন বাদ দিয়ে দিব 1,20,000 টাকা থেকে। তাহলে আমাদের হাতে থাকবে নেট ইনকাম আফটার ট্যাক্স 1,08,000 টাকা। এই 1,08,000 টাকা সম্পূর্ণটাই কিন্তু মালিক পক্ষের জন্য এটি ইনকাম, নেট ইনকাম আমরা বলছি। তাহলে আমরা একটি মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট থেকে কিভাবে নেট ইনকাম আফটার ট্যাক্স ক্যালকুলেট করতে হয় সেটি কিন্তু এখান থেকে একটি পরিষ্কার ধারণা পেয়ে গেলাম। তাহলে আমরা কস্ট শিটের মাধ্যমে কস্ট অফ গুডস সোল্ড সেটি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটি জানলাম। আর নেট ইনকাম আফটার ট্যাক্স এটি ক্যালকুলেট করতে হয় ইনকাম স্টেটমেন্ট বা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে, সেটি আমরা জানলাম। এবং কিভাবে করতে হয় সেই ধাপগুলো কিন্তু আমরা শিখে ফেললাম। এখন তোমাদের বইয়ে এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা করি তোমাদের ধারণাগুলো আরো পরিষ্কার হবে। এর বাইরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা আমার ইমেল অ্যাড্রেস প্রথম স্লাইডে দেওয়া আছে, তোমরা কিন্তু ইমেইল করে আমাকে কোশ্চেন করতে পারো। আমরা আজকের এই লেকচারটি সাজিয়েছি যে বইটি থেকে, সেটি লিখেছেন 3 জন রাইটার, চার্লস টি হর্নগ্রিন, শ্রীকান্ত এম টাটার, জর্জ ফস্টার। এই 3 জন রাইটার মিলে এই বিখ্যাত বইটি লিখেছেন, যেটি তোমরা রেফারেন্স বই হিসেবে ব্যবহার করতে পারো। এছাড়াও তোমরা বাংলাদেশি রাইটার, আমি বলতে পারি তোমাদেরকে 3টি রাইটারের বই আমি এই লেকচারটি তৈরি করতে সহায়তা নিয়েছি। সমন্বয় প্রকাশনী, আজিজিয়া বুক ডিপো এবং কমার্স পাবলিকেশন, এই 3টি বই আমি এই লেকচারটি তৈরি করার জন্য সহায়তা নিয়েছি। তোমরা সেগুলো তোমাদের অধ্যয়নের কাজে ব্যবহার করতে পারো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করছি তোমরা এই আজকের দ্বিতীয় লেকচার, তোমরা প্রথম লেকচারটি দেখেছো, দ্বিতীয় লেকচারটি দেখেছো। আশা করি প্রথম লেকচারে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, সেটি সম্পর্কে তোমাদের একটি ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। দ্বিতীয় লেকচারে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করলাম। এভাবে ধাপে ধাপে আমরা বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবে এবং এই লেকচারের মাধ্যমে তোমাদের নিয়মিত যে লেখাপড়ার যে কাজ সেটি তোমরা সহায়তা পাবে এবং এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমাদের প্রত্যেকের জন্যই অনেক অনেক শুভকামনা। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে নিরাপদে থাকো, সেই কামনা ব্যক্ত করে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।